প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? তোমরা যারা নবম শ্রেণীতে সবেমাত্র উঠেছ, আজ আমি তাদের জন্য একটি নাট্যাংশ পড়াবো, যার নাম হচ্ছে ধীবর বৃত্তান্ত। তোমরা কালিদাসের নাম নিশ্চিত শুনেছ। কালিদাস সাহিত্যের দরবারে একটা উল্লেখযোগ্য নাম। সংস্কৃত সাহিত্যকে তিনি একটা সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন। তার বিখ্যাত একটা নাটক অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ দৃশ্য থেকে তোমাদের পাঠ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। দেখো, তোমাদের যে পাঠ্য বইটা আছে, দেখো এখানে পূর্ব কথা দেওয়া আছে। এইটা তোমাদেরকে পড়তে হবে। এই পূর্ব কথা যদি না তোমরা জানো, তাহলে কিন্তু নাটকটা তোমরা বুঝতে পারবে না। শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়িকা। কিন্তু এই শকুন্তলাটা কে? ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকার সন্তান, কিন্তু জন্ম থেকে তিনি পিতামাতার কাছ থেকে পরিত্যক্তা। মহর্ষি কর্ণ তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছেন। তো এখানে মহর্ষি কর্ণ যখন তার তপবনে উপস্থিত ছিলেন না, ঠিক সেই সময় পুরুবংশীয় রাজা দুষ্মন্ত এই কর্ণের তপবনে মৃগয়া করতে আসেন। এসে শকুন্তলাকে দেখে তিনি মুগ্ধ হন এবং শকুন্তলার প্রেমে পড়েন, এবং তারপর গান্ধর্ব মতে শকুন্তলাকে তিনি বিয়ে করেন। বিয়ে করে কিছুদিন পরে শকুন্তলাকে রাজ অন্তঃপুরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটা মণিমুক্ত খচিত রাজার নামাঙ্কিত একটা আংটি শকুন্তলাকে পরিয়ে দিয়ে তিনি ফিরে যান। এর কিছুদিন পরে শকুন্তলা যখন পতির চিন্তায় মগ্ন ছিলেন, ঠিক সেই সময় মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে ঋষি দুর্বাসা তপবনে আসেন। শকুন্তলা এতটাই চিন্তামগ্ন ছিলেন যে ঋষি দুর্বাসার আগমন বুঝতে পারেননি। ঋষি দুর্বাসা অপমানিত বোধ করেন, এবং তোমরা জানো ঋষি দুর্বাসা রেগে গেলেই তিনি অভিশাপ দেন। শকুন্তলাকেও তিনি অভিশাপ দিলেন। তিনি বললেন, যার চিন্তায় তুই মগ্ন সে তোকে ভুলে যাবে। কিন্তু শকুন্তলার প্রিয় সখী প্রিয়ংবদা ও অন্যান্যদের অনুরোধে দুর্বাসা এই যে অভিশাপ কিছুটা লঘু করেন। তিনি বলেন, যে ব্যক্তির চিন্তা করছিলেন তার যদি কোনো স্মারক চিহ্ন দেখাতে পারে, তাহলে আবার মনে পড়ে যাবে সব কিছু। এর কিছুদিন পরে মহর্ষি কর্ণ যখন ফিরে এলেন, সমস্ত বৃত্তান্ত শুনে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর ব্যবস্থা করেন। পথে শচীতীর্থে স্নান করে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার সেই স্মারক চিহ্ন স্বরূপ যে আংটিটা ছিল, সেই আংটিটা জলে পড়ে যায়। আর ঘটনাক্রমে সেই আংটি ভক্ষণ করে এক বড় রুই মাছ। তোমাদের পাঠ্য যে ধীবর অর্থাৎ জেলে, সেই জেলের জালে রুই মাছটা ধরা পড়ে। আর রুই মাছটা যখন খণ্ড খণ্ড করে কাটছিলেন, তখন সেই রুই মাছের মধ্যে থেকে মণিমুক্ত খচিত রাজার নামাঙ্কিত সেই আংটিটা বের হয়ে পড়ে। এবং তারপরে জেলে কি করলে, সেই আংটিটা নিয়ে যখন বাজারে বিক্রি করবে বলে লোককে দেখাচ্ছিল, তখন জেলে ধরা পড়ে রাজরক্ষীদের হাতে, রাজশালক ও দুই রক্ষীর হাতে। এরপর থেকে তোমরা পাঠ্য বইটা খোলো। আমি এবারে লাইন ধরে তোমাদের এই নাট্যাংশটি পড়াবো। তোমাদের পাঠ্য নাট্যাংশটিতে মোট 4টি চরিত্রের অবতারণা করা হয়েছে। প্রথম হচ্ছে রাজশালক, অর্থাৎ সম্পর্কে রাজা দুষ্মন্তের শালক। আর প্রথম রক্ষী, যার নাম হচ্ছে সূচক, আর দ্বিতীয় রক্ষী
তার নাম জানুক। এছাড়া মূল যে চরিত্র তিনি হলেন ধীবর। তিনি জাতিতে জেলে এবং শক্রাবতারে তার বাস। যদিও জেলেকে পুরুষ বলে পরিচয় দেয়া হয়েছে নাট্যাংশটিতে, আর রাজশালক আর দুই রক্ষীর কাজ নগর রক্ষা করা। প্রথমেই আমরা কি দেখব? নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে করে দুই রক্ষীর মঞ্চে প্রবেশ। পিছনে হাত বাঁধা অবস্থায় যে পুরুষটি আছে তার প্রতি তাড়না করে দুই রক্ষী বলছে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? তখন পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। আগেই বলেছি যে ধীবর আংটিটা একটা রুই মাছ খণ্ড খণ্ড করে কাটার সময় এই আংটিটা পেয়েছিলেন। তিনি যখন লোককে দেখাচ্ছিলেন বিক্রির জন্য, তখন নগর রক্ষার কাজে রাজশালক ও দুই রক্ষী ধীবরকে ধরে ফেলেছেন এবং তাকে তাড়না করেই এই কথাগুলো বলছে। এরপর কি? প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে এটা দান করেছেন? এখানে সৎ ব্রাহ্মণ কথার অর্থ কি? সদাচারী ব্রাহ্মণ। আর জেলে জাতিতে নিচু বলে তার প্রতি ব্যঙ্গ করে প্রথম রক্ষী এই কথাগুলো বলেছে, তোকে কি সৎ ব্রাহ্মণ বিবেচনা করে আংটিটা রাজা দান করেছেন? এরপর পুরুষ অর্থাৎ ধীবর বলছেন, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি? এখানে শক্রাবতার হচ্ছে একটা জায়গা যেখানে জেলে বাস করত। আর বাটপার কথার অর্থ কি? অর্থাৎ ঠক, প্রতারক। শ্যালক বলছে, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। দুই রক্ষী তখন বলছে, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক পুরুষের কথা শুনে অর্থাৎ ধীবরের কথা শুনে তখন হেসে উঠেছেন। হেসে উঠে কি বলছেন? তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। দেখো, তৎকালীন সময়ে একজন উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষের প্রতি কেমন আচরণ করত, তাকে কেমন চোখে দেখত, এখানে রাজশালকের কথায় কিন্তু সেই চিত্র ফুটে উঠেছে। তার জাতি, তার বৃত্তি নিয়েও ব্যঙ্গ করতে তারা কিন্তু ছাড়েননি। রাজশালকের এই কথায় অপমানিত হয়ে পুরুষ বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে অর্থাৎ জন্মসূত্রে যে ব্যক্তি যে পেশায় নিযুক্ত আছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। আসলে এখানে ধীবরের মুখ দিয়ে নাট্যকার কি বোঝাতে চেয়েছেন? জন্মসূত্রে পাওয়া কোনো বৃত্তি নিন্দনীয় নয়, আর তা পরিত্যাগ করাও উচিত নয়। নিজের বৃত্তি পালনের জন্য যা কিছুই করা হোক না, তাকে অপরাধ বা পরিহাসের বিষয় বা ঘৃণ্য বলে উপহাস করা একেবারে অনুচিত। বেদজ্ঞ ব্রাহ্মণ কথার অর্থ কি? বেদ শাস্ত্রে জ্ঞান আছে যে ব্রাহ্মণের। আর যজ্ঞীয় অর্থাৎ যজ্ঞের জন্য উৎসর্গ করা। লাইনটা কি? বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশু বধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ ধীবর এখানে নিজের বক্তব্যের সমর্থনে বলতে চেয়েছেন, যার যা পেশা তা তার কাছে সমাদর পায়,
এবং তাকে তার পেশা সম্পর্কিত সকল কাজই শ্রদ্ধা ও সমাদর দিয়েই করতে হয়। তাই সে বিষয়ে ব্যঙ্গ করা একেবারেই অনুচিত। শালক বলছে, তারপর? পুরুষ, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। নাটকে ধীবর চরিত্র আমরা কিভাবে পেলাম, বা পুরুষ চরিত্র আমরা কিভাবে পেলাম? যে পুরুষ চরিত্র আগাগোড়া একজন সৎ এবং আদর্শবান মানুষ। আংটি পাওয়ার ব্যাপারে সে কোনো মিথ্যা প্ররোচনার আশ্রয় নেয়নি। সে সত্যি কথাই বলেছে এবং বিচারের ভার রাজশালকের ওপরই ছেড়ে দিয়েছে। এরপর আমরা কি দেখি? রাজশালক ধীবরের জাতি, তার পেশা নিয়ে ব্যঙ্গ করলেও বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য কি বলছে? জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। দুই রক্ষী তখন বলছে, তবে তাই হোক, চল রে গাঁট কাটা। এই বলে সবাই চলে গেলেন। এখানে গাঁট কাটা কথার অর্থ কি? কাপড়ের গেরো বা জামা কাপড়ের পকেট কেটে পয়সা কুড়ি চুরি করে যে চোর, তাকে আমরা গাঁট কাটা বলি, বা পকেটমার বলাও যেতে পারে। এরপর আমরা দেখলাম সবাই রাজবাড়িতে গিয়েছে। রাজশালক বলছে, সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তাঁর আদেশ নিয়ে ফিরছি। এখানে দেখো, রাজশালকের মধ্যে আমরা বিচক্ষণতা বা অপরাধীকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, এই যে বিশেষ গুণ, সেটা কিন্তু ফুটে উঠেছে। দুই রক্ষী বলছে, আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। এরপর আমরা দেখলাম রাজশালক রাজার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। এরপর প্রথম রক্ষী বলছে, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী বলছে, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী বলছে, জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। দুই রক্ষীর কথা থেকে আমরা কি বুঝতে পারি? তৎকালীন সময়ে অপরাধীদের যে মৃত্যুদণ্ড দেয়া হতো তার একটা পরিচয় এখানে পাওয়া যাচ্ছে। প্রথম রক্ষী সূচকের হাত নিষ্পিস করছিল কেন? তারা ধরে নিয়েছিল এই জেলে রাজার নামাঙ্কিত আংটি কোথায় পাবে, এ নিশ্চিত চুরি করেছে, এ অপরাধী। তাই তারা ভেবে নিয়েছিল রাজা একে মৃত্যুদণ্ডই দেবে। এরপর আমরা কি দেখব? যে রক্ষীদের এইসব কথা, অর্থাৎ ফুলের মালা গাঁথা, তাকে মারার জন্য হাত নিষ্পিস করা, এই কথাগুলো শুনেও ধীবর কিন্তু বিচলিত হননি। তিনি বিনয়ের সাথে বলেছেন, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী বলছে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। এখানে রক্ষীদ্বয়ের কথা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে তৎকালীন সময়ে চুরির অপরাধে প্রাণদণ্ডের ব্যবস্থা ছিল। প্রাণদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রাণদণ্ডের আগে ফুলের মালা পরানো হতো, আবার প্রাণদণ্ডেরও রকম ফের ছিল। তাকে শুলে চড়িয়ে হত্যা করা হতো, শকুনি দিয়ে বা কুকুর দিয়ে তাকে খাওয়ানোর মতো অতি নৃশংস প্রথাও তৎকালীন সময়ে চালু ছিল। আসলে এই সকল যে শাস্তি প্রদানের যে ব্যবস্থা, তা থেকে আমরা তৎকালীন কঠোর শাসন ব্যবস্থার কথা আমরা অনুমান করতে পারি। এরপর রাজশালক কি বলছেন? সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে
এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক বলছে, তা প্রভু যা আদেশ করেন। তৎকালীন সময়ের বিচার ব্যবস্থা কিছুটা হলেও যে স্বচ্ছ ছিল, এর থেকে সেটা বোঝা যায়। এরপর জেলের হাতের বাঁধন খুলে দিতে দিতে দ্বিতীয় রক্ষী বলছে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। অর্থাৎ নিশ্চিত মৃত্যুর হাত থেকে এই জেলে আবার ফিরে এলো এবং প্রাণ পেল। এরপর পুরুষ রাজশালককে প্রণাম করে বলছে, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? দেখো, জেলে নিজের সংসারের প্রতি কতটা দায়িত্ববান। নিজের জীবন নিয়ে টানাটানি হচ্ছিল, কিন্তু তবু সে তার সংসারের কথা কিন্তু ভোলেনি। এ কথা শুনে রাজশালক জেলেকে টাকা দিয়ে বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন। পুরুষ বলছে, প্রভু, অনুগৃহীত হলাম। সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ! এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেয়া হলো। রক্ষীরা ভেবেছিল ধীবরকে আংটি চুরির অপরাধে প্রাণদণ্ড দেয়া হবে। তাই তারা ফুলের মালা গাচ্ছিল, হাত পা নিষ্পিস করছিল। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে তা যখন হলো না, তখন তারা হতাশ হয়ে গেল। আর কি শাস্তির বদলে যখন আরো অর্থ পুরস্কার দেওয়া হয়েছে এটা দেখল, তারা আরো বেশি অবাক হয়ে গেল। এবং এই ঘটনাকেই প্রথম রক্ষী শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়ানোর সাথে যেন তুলনা করেছে। এরপর দ্বিতীয় রক্ষী জানুক বলছে, হুজুর, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। সূচক বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। আমরা পূর্ব কথায় কি বলেছিলাম? যে ঋষি দুর্বাসা বলেছিলেন, সেই ব্যক্তির কোনো স্মারক চিহ্ন যদি দেখানো যায়, তাহলে আবার সমস্ত কথা তার মনে পড়ে যাবে। তো এখানে রাজশালকের কাছ থেকে যখন আংটিটা দেখলেন, রাজার দুষ্মন্তের কিন্তু শকুন্তলার ব্যাপারে সমস্ত কথা মনে পড়ে গেল। আর তাই তিনি বিহ্বলভাবে চেয়ে রইলেন। আর ভাবাবেগে পূর্ণ হয়ে রাজা আংটির সমমূল্যের অর্থ ধীবরকে পুরস্কার হিসেবে দিলেন। এরপর আমরা কি দেখছি? ধীবরের প্রাপ্ত অর্থ দেখে দুই রক্ষী হিংসা করছে। দ্বিতীয় রক্ষী বলছে, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। পুরুষ বলছে, মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। দ্বিতীয় রক্ষী জানুক বলছে, এটা তুমি ঠিকই বলেছ। শালক বলছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। রাজশালক যখন বুঝতে পারলেন যে ধীবর নিজের সম্পর্কে বা আংটি পাওয়ার ব্যাপারে যা কিছু বলেছে সব কিন্তু সত্য কথা বলেছে, এছাড়া ধীবরের যে প্রাপ্ত অর্থ যখন সে উদারতার সহিত যখন সে নগর রক্ষীদেরকে অর্ধেক দিয়ে দিল, এখানে তার যে নির্লোভ মন বা তার যে বুদ্ধিদীপ্ততার যে পরিচয় প্রকাশ পায়, তা রাজশালকের মন ভরে দেয়। রাজশালক আরও লক্ষ্য করে ধীবর নগর রক্ষায় নিযুক্ত ব্যক্তিদের মনোভাবকে ও সম্মান দিয়েছেন। আর সবশেষে তাই রাজশালক ধীবরকে একজন অন্তরঙ্গ প্রিয় বন্ধু বলে মেনে নিলেন। তোমরা এই নাট্যাংশের মধ্যে থেকে যে ধীবর চরিত্র বা দুই রক্ষীর সংলাপের মধ্যে তৎকালীন সমাজ ব্যবস্থার যে পরিচয় পাওয়া যায় এবং বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও
যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। তোমরা প্রথম পরীক্ষার জন্য এই 3টে প্রশ্ন এখান থেকে অবশ্যই করবে। তোমরা জানো যে নাটকটি সংস্কৃত ভাষায় লেখা এবং সেটাকে বাংলায় অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। আলোচনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেব, আবার আলোচনা করব। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যেতে হবে। আসছি।